আজকে আমরা এখানে পুরনো কালেক্টরেট হলের দোতলায় সকলে সমবেত হয়েছি একটাই সাধারণ উদ্দেশ্য নিয়ে। 30 বছরের আগে একটি মানুষ আমাদের মধ্যে থেকে অকালে চলে গেছে। সেই মানুষটির টানে আজ আমরা সবাই এসেছি। সেই মানুষটিকে উদ্দেশ্য করে আজ একটি বই এখানে প্রকাশিত হবে। যে মাস্টারমশাইরা আমাদের মধ্যে ছিলেন তখন আমার দিদিকে যারা পড়িয়েছেন, সেই মানুষটি আমার দিদি। সেই মানুষটিকে যারা পড়িয়েছেন, ছোট থেকে বড় হতে দেখেছেন, তারা তাদের বয়স সহ নানান অসুবিধা সরিয়ে রেখে আজকে কেবল তাদের ছাত্রীর টানে এখানে সমবেত হয়েছে। এটা একটা বড় শিক্ষার জায়গা। আজকে এই বইটি দিদির গল্প নামে যে বইটি এখানে প্রকাশিত হবে, সেটি একটি লেখার সংকলন। যদিও তাতে আমার নামই লেখা আছে, কারণ বড় লেখাটি আমারই লেখা। স্যার লিখেছেন, সমীরণ স্যার, আশীর্বাদের মতো। পার্থদা দিদি বন্ধু, ঘনিষ্ঠতম বন্ধুদের মধ্যে একজন। তার নিজের নয়, তার সাথে কথাবার্তা বলে আমি একটি লেখা সাজিয়েছি। শিল্পীর একটি লেখা আছে। এই বইটি বিক্রির জন্য নয়। এই বইটি দিদিকে যারা ভালোবাসতেন, যারা চিনতেন, দিদি যাদের ভালোবাসত, তাদের প্রত্যেকের কাছে দিদির স্মৃতি হিসাবে পৌঁছে দেওয়ার জন্য। এই বইটি উদ্বোধন করবেন দিদির মাস্টারমশাই, আমাদের সকলেরই মাস্টারমশাই, অধ্যাপক সমীরণ চট্টোপাধ্যায়। আমি স্যারকে একটু মঞ্চে আসার জন্য, কিন্তু মঞ্চ নেই সেই অর্থে কোনো, সামনে একটু যদি আসেন, বই উদ্বোধন করতে হবে। আমি যখন এই সংবাদ দিতে যাই যে এরকম একটা বই প্রকাশ অনুষ্ঠান করছে, আপনারা আসবেন বা আসতে পারবেন কিনা, অনেকেই মাস্টারমশাইরা কাকিনা জিজ্ঞাসা করেছিলেন অলোকেশ আসবে কিনা। অলোকেশদা নাই আমাদের এখানে। অলোকেশদা এখন ফিজিক্যালি মানস সরোবরের পাশে, ও কৈলাস মানস সরোবর দেখতে গেছে। তো ওখান থেকে ও একটি মেসেজ পাঠিয়েছে। আমি আমাদের এই সভার সূচনা হিসাবে সেই মেসেজটিকে প্রথম পাঠ করছি, তারপর আনুষ্ঠানিকভাবে সভার সূচনা হবে। তবে তারও আগে একটা কথা বলি, এটা খুব আবেগের জায়গা আমাদের। আমরা গতকালই আমাদের এক মাস্টারমশাইকে হারিয়েছি, আশিস বাবু, যার কথা আমাদের এই বইটির মধ্যেও রয়েছে। আশিস বাবু আমাদের পারিবারিক শিক্ষক, গৃহশিক্ষক বলি না, আমরা 4 ভাই বোন তার কাছে পড়েছি। যেমন এখানে অনেকেই আছেন, তাদের কাছেও পড়েছে। আশিস বাবু চলে যাওয়াটা আমাদের সকলের কাছে, শিক্ষা জগতের কাছে তো বটেই, সমাজের কাছে, আমাদের পরিবারের কাছেও একটা বড় আঘাত। আমি সকলকে অনুরোধ করব আশিস বাবুকে স্মরণ করে একটুখানি নীরবতা পালন করতে। সকলকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করি এবং অনুষ্ঠানের শুরু হওয়ার মুহূর্তে অলোকেশদা যে মেসেজটি পাঠিয়েছে মানস সরোবরের ধার থেকে, সেইটা আপনাদেরকে একটু বলি। কোনোদিন চিন্তায় আসেনি আমার দেবশ্রীর স্মৃতিকথা প্রকাশিত হবে এবং তা আমি দেখব।
এই বইয়ে যা লেখা থাকতে পারে তার ৯৯% আমার জানা। এই বইয়ের বাইরে অনেক অনেক তথ্য আছে, তা আমি ছাড়া কেউ জানে না। ওর পরিবার, বন্ধু বান্ধব, আমার বাড়ি, এই মানুষদের সম্পর্কে ওর অনুভূতি, ভালোবাসা, কষ্ট আর কেউ জানে না। তোকে নিয়ে গভীর উদ্বেগ, রাগ, ভালোবাসা, শিল্পী মীনাক্ষী সব। আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকুক। অলকেশ্বর এই মেসেজটা পাঠিয়েছে, আপনাদের কাছে রাখলাম। এরপরে আজকে অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত করার জন্য আমি শিল্পীকে আসতে বলব।
এবার সমীরণ স্যারের হাতে একটু ফুল তুলে দেওয়ার জন্য আমি লিপিকে একটু আসতে বলবো। স্বরলিপি সাহা, স্বরলিপি ও সমীরণ স্যারের ছাত্রী। বেরোনোর কথা অনেক আগে, এপ্রিল মাসে। এই করোনার পর থেকে আমি কিছুটা অগোছালো ভাবে খেয়াল খুশি মতো সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু লিখি। আমার ছাত্রদের কথা লিখি, আমার মাস্টারমশাইদের কথা লিখি। এই করতে করতে দিদির বিষয়ে লিখতে শুরু করলাম। কবে একটু একটু করে লিখলাম। সোশ্যাল মিডিয়ায় লেখার একটা সুবিধা হচ্ছে চট করে কিছু পাঠক পাওয়া যায়। আগেকার দিনে যেটা ছিল না, আমি লিখলাম, তারপর ছাপা হবে, তারপর মানুষের কাছে যাবে, তারপর মানুষ সেটা সংগ্রহ করবে, তারপর পড়বে। তো চেনা জানা মানুষ যারা আমাদের বন্ধুর তালিকায় আছেন তারা পড়তে, এই সুমনাদি আছে একদম পিছনে বসে, সুমনাদি পড়তো নিয়মিত এবং দিদি সম্পর্কে তাদের অনুভূতির কথা জানাতে। তখন আমার মনে হলো দিদি তো এমনি বিস্তৃত হয়ে গেছে, তো ছাপার অক্ষরে দিদির কিছু কথা থাক। আমি সমীরণ স্যারকে কিছু লেখার জন্য অনুরোধ করেছিলাম। স্যার তখন বহরমপুরে ছিলেন না, বাইরে ছিলেন। মেসেজ করেছিলাম মেসেঞ্জারে। সমীরণ স্যার সেটি দেখেন অনেক পরে, এপ্রিলের শেষের দিকে আমাকে ফোন করেন যে দেবজ্যোতি, তুমি আমাকে অনেকদিন আগে একটি মেসেজ করেছিলে, তা বইটি কি বেরিয়ে গেছে? আমি বহরমপুরে নেই, বহরমপুরে পৌঁছে আমি মে মাসে প্রথমে তোমাকে একটি লেখা দিতে পারব। আমার বই তখন ডিটিপির কাজ অনেকটা প্রায় শেষের দিকে, তবু স্যারের একটা লেখা থাকবে তার ছাত্রীর সম্পর্কে, এটা তো সবকিছুর ঊর্ধ্বে। আমি সঙ্গে সঙ্গে রাজি হই। স্যার বহরমপুরে ফেরত আসে এবং আমার যতদূর মনে আছে 2রা মে স্যার নিজে হাতে করে লেখাটি আমার বাড়িতে পৌঁছে দিয়ে গেছিলেন। আমার সেদিন জন্মদিন ছিল। এটাকে আমি দিদির প্রতি স্যারের আশীর্বাদ বলেই মনে করি। এরও আগে স্যারও মনে করতে পারেন, আমাদের কৃষ্ণনাথ কলেজে প্রাক্তনী অর্থাৎ অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রেজেন্ট স্টুডেন্টদের নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের একটা কম্পিটিশন করা হয়েছিল, যার বিষয়বস্তু ছিল অসীমা চ্যাটার্জি, মাদাম কুরি এবং তেজস্ক্রিয় দূষণ। সেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের অন্যতম জাজ ছিলেন সমীরণ স্যার এবং সেদিন কম্পিটিশনে ঘরে ঢোকার আগে সমীরণ স্যার দিদির একটি লেখার কথা উল্লেখ করেছিলেন, যে লেখাটি 84 সালে কৃষ্ণনাথ কলেজের ছাত্র সংসদ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এই লেখাটি বইয়ে আমি দেখেছি। আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম। এই তথ্য খুব নিকটজন ছাড়া মনে রাখার কোনো প্রয়োজন বোধ করে না। পার্থকে যখন আজকে সভার কথা বলতে গিয়েছিলেন, পার্থ স্যারও সেই পত্রিকার কথাটা বললেন। ওখানে পার্থ স্যারেরও একটা লেখা ছিল, স্যারের নিজের লেখা ছিল, সমীরণ বাবুরও লেখা ছিল। হ্যাঁ, আমার সেদিন খুবই ভালো লেগেছিল যে দিদির কথা এতদিন বাদে। এই কম্পিটিশনটা হয়েছে 2018 সালকালে, মানে আজ থেকে 7 বছর আগে, মানে 25 বছর বাদে ও একজন মনে রাখছে। এর মধ্যে স্যার অজস্র ছাত্রছাত্রী পড়িয়েছে, তার আগেও দিদির আগে পড়িয়েছিলেন।
তবু তিনি মনে রাখছেন কোনো একটি নির্দিষ্ট লেখাটি এমন সাংঘাতিক কিছু উৎকৃষ্ট নয় ছাত্রছাত্রী যতটুকু লিখতে পারে কলেজ লাইফে। এবং স্যার এই যে মেসেজটা দেখলেন এবং সঙ্গে সঙ্গে লেখার ইচ্ছা প্রকাশ করলেন শুধু না, উনি বহরমপুরে পৌঁছে লেখাটায় হাত দিলেন, লেখাটা শেষ করলেন এবং নিজে হাতে করে এসে, এমন নয় যে বললেন দেবজ্যোতি এসে নিয়ে যেও লেখাটা আমার কাছে, পৌঁছে দিয়ে গেলেন। এইটা স্যারের প্রতি আমাদের সকলেরই একটা গভীর শ্রদ্ধাবোধ থেকে আমরা আজকে স্যারের হাত থেকে এই বইটা উদ্বোধন হোক এটা আমরা চাইছি। স্যারকে অনুরোধ করব বইটি মোড়ক উন্মোচন করে সকলের সামনে বইটি আনতে। আচ্ছা স্যার দু চার কথা বলে তারপর বইটি প্রকাশের জন্য রাখি। শ্রদ্ধেয় সুধীবৃন্দ এবং আমার প্রিয় ভাই বোনেরা, আজকের এই ব্যতিক্রমী এক সভায় আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। কেননা এখানে এসে আমি অনুভব করলাম, আমার সত্যি সত্যি একটা বিশাল অনুভূতি হলো যে বর্তমান যন্ত্র নির্ভর এবং গণ্ডিবদ্ধ জীবনেও আমাদের যে শাশ্বত সনাতন অনাবিল সম্পর্কে সম্পূর্ণ অবলুপ্তি ঘটেনি, সে যে এখনো তার স্বীয় মহিমায় দীপ্যমান রয়েছে তা আমি অনুভব করলাম এবং আমি অত্যন্ত আনন্দিত হলাম। সত্যি কথা বলতে কি, এই যে পুস্তক যা আমি আপনাদের সামনে আজ প্রকাশ করব, যা ইতিমধ্যেই দেবজ্যোতি আপনাদের সকলকেই উৎসর্গ করেছে, এই পুস্তকটি হল সেই সত্যের এক বিরাট একটা সার্থক অভিজ্ঞান। কোন সত্য না, আমরা এখনো আমাদের কোমল প্রবৃত্তিগুলো, আমাদের সনাতন চিন্তা ভাবনাগুলো, আমাদের সুসম্পর্কের ইতিবৃত্ত ট্র্যাডিশন এখনো আমরা নষ্ট করে ফেলিনি, তা এখনো অবলুপ্ত হয়নি। যাই হোক, আজকে সভার আমন্ত্রণ লিপিতে দেবজ্যোতি লিখেছিল যে কোনো সাধারণ মানুষকে ভুলে যাওয়ার জন্য 30 বছর যথেষ্ট সময়। খাঁটি কথা। কিন্তু কেউ যদি কোনো মানুষের স্নেহ সুধায়
মানে অনাবিল স্নেহ সুধায়, স্বার্থ শূন্য স্নেহ সুধায় অভিষিক্ত হয়। যদি তার নিজের জীবনে সেই ব্যক্তির আদর্শকে প্রতিফলিত হওয়ার প্রয়াসী হয়, তাহলে আমি বলবো যে সেখানে যতই দীর্ঘ সময় ব্যাপী দৃষ্টির অন্তরালে তিনি থাকুন না কেন, হৃদয়ের অনুভবে তিনি থাকবেন চির জাগ্রত, চিরভাস্বর, চির অমলিন। সামান্য কোনো অনুষঙ্গে তার আলোচনা শুরু হলেই চোখের সামনে মানুষচক্ষে ভেসে উঠবে সেই পুরনো দিনের হারিয়ে যাওয়া অজস্র স্মৃতিগুলো এবং সেই ব্যক্তির সঙ্গে জড়িয়ে থাকা প্রাত্যহিক ঘটনাবলী। আমাদের অবচেতন সত্তায় সঞ্চিত থাকা, জমে থাকা যে সুখ দুঃখের নানা অনুভূতি, যার নানা স্মৃতি, সেগুলো অদ্ভুতভাবে তখন একে একে যেন হাজির হয় আমাদের চৈতন্যের সীমায়। আমাদের এমনকি চোখের কোনো ঈষৎ সিক্ত হয়ে ওঠে। দেবজ্যোতির লেখা বর্তমান পুস্তক দিদির গল্পে সেই অবিস্মরণীয় স্মৃতির মুহূর্তগুলি বাংময় হয়ে উঠেছে এবং আমি নিশ্চিত যে এই বই পাঠ করলে আপনারা সেই অনুভূতি, সেই মূল্যবোধের যথার্থ মূল্যায়ন করবেন এবং আপনারা আপ্লুত হবেন। দেবজ্যোতি দিদি অর্থাৎ দেবশ্রী, হ্যাঁ, আমার কাছে পড়েছিলেন এবং তার সঙ্গে আমার বছর পাঁচেক খুব নিবিড় পরিচয়, যদিও পরবর্তীকালেও তার সঙ্গে আমার যোগাযোগ ছিল। হ্যাঁ, সে খুব একজন কৃতি ছাত্রী ছিল ঠিকই, কিন্তু শুধু মেধা বা বুদ্ধি তা নয়, কোনো একজন ছাত্র যে সমস্ত গুণাবলী, অন্যান্য গুণাবলী থাকলে কোনো এক ছাত্র তার শিক্ষক, বন্ধু বান্ধব, এমনকি আত্মীয় পরিজন, পরিচিত জনের কাছে সর্বজনপ্রিয় হতে পারে, দেবশ্রীর মধ্যে সমস্ত গুণাবলী ছিল। এ আমার গৌরবের কথা, এ আমার অহংকারের কথা যে আমি এহেন এক ছাত্রীকে পড়াতে পেরেছিলাম, তার সুযোগ পেয়েছিলাম। যাই হোক, সে আজ আমাদের মধ্যে নাই ঠিক, কিন্তু আমরা কখনোই তাকে বিস্মৃতির অটল তলে নিক্ষেপ করিনি, করতে পারব না। একটি কথা জানিয়ে রাখি, রবিবাবু মানে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর শেষের কবিতায় একাংশে লিখেছিলেন, কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আভাস, সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রাণের প্রান্তে, বিস্মৃতি প্রদোষে হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নামহারা স্বপ্নের মূরতি, তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম, তারে আমি রাখিয়া এলেন অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্যে। হ্যাঁ দেবশ্রী, শুধু কোনো পূর্ণ অবকাশ, কোনো খণ্ড পূর্ণ অবকাশে নয়, আমরা সমস্ত ক্ষণের জন্যই তোমার স্মৃতি আমাদের হৃদয়াকাশে বিরাজমান থাকে। বিস্মৃতির অতল তলে তোমাকে নিক্ষেপ করিনি, করা যায় না, কেননা চিরদিনের জন্য তুমি আমাদের অন্তরের অন্তঃস্থলে অন্তর্লীন রয়ে গেছে। আর চেয়ে দেখো, এই তোমার আদরের ছোট ভাই ছোটু, যা কথা আমাদের স্নেহাস্পদ স্নেহধন্য অনুজ প্রতিম দেবজ্যোতি, দেখো এই বইয়ের প্রতি পাতায় পাতায় ছত্রে ছত্রে তোমার উদ্দেশ্যে রেখে গেছে তার হৃদয়ের আকুতি ভরা আবেগ মেশানো
এবং ভালোবাসা মাখানো শ্রদ্ধা। সুতরাং কবি জীবনানন্দের যে একটা কথা ছিল, সূচনা কবিতায় তিনি বলেছিলেন যে পৃথিবীর গভীরতর অসুখ এখন। সেই কবিতাটি কিছু দূর পরেও তিনি আবার লিখেছেন, এ বাতাস কি পরম সহ্য কর জল, প্রায় কত দূর ভালো এ মানব সমাজ, আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব। ঠিক আমি সেই সূত্র ধরেই বলতে চাই যে আজ দেবজ্যোতিদের মতো যাদের সত্যি সত্যি মূল্যবোধ একদম উত্তম পর্যায়ে আছে, এইরকম মূল্যবোধ সম্পন্ন প্রচুর কাণ্ডারি আজকের এই ক্ষয়িষ্ণু সমাজে ভীষণ প্রয়োজন। আমরা দেবজ্যোতির কথা মাঝে মাঝে বলি যে দিদি, তার প্রিয় দিদির প্রতি একজন ছোট ভাইয়ের যে অসীম অনুরাগ করুণা, তার সঙ্গে কাটানো ছোটবেলা থেকে কাটানো যে বহু অনুষঙ্গ, বহু ঘটনা, সেগুলো সে যে নূতন করে সর্বসমক্ষে প্রকাশ করার জন্য তা অভিলাষ জানিয়েছে, একটা প্রচেষ্টা করেছে, তার সাধুবাদ না দিয়ে পারা যায় না। পরিশেষে আমি বলতে চাই, আপনাদের কাছে আমার বিনীত আবেদনও বলতে পারেন। আমি প্রত্যাশা করি যে আপনারা সকলেই এই পুস্তক সংগ্রহ করুন, পাঠ করুন এবং এর প্রতি পাতায় ছত্রে ছত্রে যে অপরিসীম মূল্যবোধ সঞ্জীবিত রয়েছে তার যথার্থ মূল্যায়ন করুন। তবেই দেবজ্যোতির শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা তার দিদির প্রতি, প্রিয় দিদির প্রতি সার্থক হবে বলে আমি মনে করি। দেবজ্যোতির কথা বলার পর আমি আর বিশেষ কিছু বলতে চাই না। তবে হ্যাঁ, আমার প্রিয় ছাত্রী দেবশ্রী আত্মা চিরশান্তি লাভ করুক, অমরত্ব লাভ করুক, এই কামনা করি। আপনাদের সকলকে আমি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং শ্রদ্ধা নিবেদন করছি। আর সব শেষে আমার অনুযোগ প্রতিমন দেবজ্যোতি আজকের এই সভায় আসার সুযোগ করে দিয়ে আমাকে আহ্বান জানিয়ে সত্যি আমার অজস্র কৃতজ্ঞতা সামিল হয়েছে। আমি কখনোই ভুলব না যে তার এই আন্তরিকতা, এই ভালোবাসা এবং আমার প্রতি এই শ্রদ্ধা যেন অটুট থাকে। এবং সেই অর্থে আমি তাকে আশীর্বাদ করি যে সে উত্তরোত্তর আরও কিছু লিখুক, আরও বড় হোক, আরও সে সমাজের বিভিন্ন কাজে আত্মনিয়োগ করুক, দেশকে, সমাজকে যেন সে আরও এগিয়ে নিয়ে যেতে পারে তার লেখার মাধ্যমে, কাজের মাধ্যমে। ধন্যবাদ। এই বইটি আপনাদের উদ্দেশ্যেই কিন্তু সকলে আপনাদেরকেই উৎসর্গ করেছি দেবজ্যোতি বিশ্বাস। দিদি যাদের ভালোবাসত এবং দিদিকে যারা ভালোবাসতেন ও বাসেন সেই সব মানুষকে। সুতরাং আমার নতুন করে কিছু প্রকাশ করার কিছু নেই। আমি আরেকবার দেবজ্যোতিকে ধন্যবাদ জানিয়ে বইটি আপনাদের উদ্দেশ্যে প্রকাশ করি। স্যারের প্রতিটি কথায় আমার কাছে আশীর্বাদের মতো। আমি এবার একটু শিক্ষাদিকে অনুরোধ করব, শিক্ষাদি দিদির দীর্ঘকালের দিদিমণি এবং তার চেয়েও বড় শিক্ষাদি বোন মিত্রাদি, দিদির সেই স্কুল জীবনের বন্ধু। মিত্রাদির বিয়ের কার্ড এখনো আমার বাড়ি খুঁজলে পাওয়া যায়। আমি দিদিকে একটু আসতে অনুরোধ করব।
হ্যালো, আমি সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমার কিছু কথা এবং আমার বোন দেবশ্রীর উদ্দেশ্যে কিছু স্মৃতি চালনা করে লিখে পাঠিয়েছে। সে এখন দিল্লিতে আছে, আমি সেটা পাঠ করে শোনাতে চাই। আমি নিজে স্মৃতিহীন মানুষ এবং বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতেও পারি না, তাই সবার কাছে অনুমতি নিয়ে আমি বসেই খাতা দেখেই বলছি। আজ এই অনুষ্ঠানে এসে প্রথমেই যে কথা আমার মনে আসছে তা হলো আমাদের চারপাশে প্রতিনিয়ত নিজেদের মধ্যে যে সম্পর্কের অবনতি ঘটে চলেছে, এমনকি ছেলে মা বাবাকে বাড়ি থেকে বের করে দিতেও দ্বিধা বোধ করে না। সেখানে আজ এক ভাই দিদির মৃত্যুর 30 বছর পর তার দিদির প্রতি এমন গভীর ভালোবাসার প্রকাশ আমাদের সকলের মন ছুঁয়ে যায়। দেবজ্যোতিকে জানাই আমার হৃদয়ের ভালোবাসা এবং কুর্নিশ। আমার বোন মিত্রা রায় ছিল একদম ছেলেবেলা থেকে দেবশ্রী ক্লাসমেট। সেই দেবশ্রী স্মৃতির উদ্দেশ্যে তার হৃদয়ে কিছু অনুভূতি লিখে পাঠিয়েছে, আমি সেটা পড়ে শোনাচ্ছি। নিজেকে সর্বসমক্ষে প্রমাণ করার সময় সে পায়নি ঠিকই, কিন্তু বন্ধুদের মধ্যে এক গভীর ছাপ সে ফেলে রেখে গেছে। বন্ধুত্ব কতটা পবিত্র ও সুন্দর হতে পারে তার। দেবশ্রী ক্লাস 4-এ বৃত্তি পায় এবং রবীন্দ্র সাহিত্যের প্রতি তার গভীর অনুরাগ আমার মনে প্রভাব ফেলেছিল। আমি এতটাই প্রভাবিত হয়েছিলাম যে নিজের বাংলা উন্নত করার জন্য রোজ একে অপরকে চিঠি লিখতাম। আমি ওকে দেবী বলে ডাকতাম। পরে ধীরে ধীরে ওকে আবিষ্কার করলাম। কি অসাধারণ ব্যক্তিত্ব এবং কি বিশাল মানসিকতার মেয়ে দেবী। বন্ধুদের আলোচনা সভায় আজও সবাই এক বাক্যে স্বীকার করে ওর বাংলা সাহিত্যের অপার দখল এবং ওর মনের বিশালতার কথা। আমার বিয়েতে এসে ওর আর অলোকেশের প্রেমের শুরু, পরে বিয়েতে পরিণতি পায়। বিয়ের পর আমি কলকাতায় চলে আসি এবং আমাদের যোগাযোগ ক্ষীণ হয়ে যায়। আমার বন্ধু পার্থ মুখার্জির কাছে আমি চিরকৃতজ্ঞ। ও জোর করে না পাঠালে আমার সাথে দেবশ্রীর দেখাটা আর হতো না। মৃত্যুর কিছুদিন আগেই গেছিলাম ওর বাড়ি। ও তখন বলেছিল, আমার বড় ছেলে কলকাতায় যে হসপিটালে হয়েছে, অর্থাৎ রামকৃষ্ণ মিশন মাতৃসদন, ওরও ইচ্ছে সেই হসপিটালেই ওর ডেলিভারি হোক। অনেক করে বলেছিলাম, চল না আমার কাছে থাকবি, আমি তোকে নিয়ে যাব। অনুরোধ রাখেনি। হয়তো মেয়েদের এটাই ইচ্ছে ছিল। স্মৃতির মণিকোঠা থেকে বেরিয়ে আসছে সেই গান, যে গান বহুবার আমরা একসাথে গেয়েছি। ভরা থাক স্মৃতি সুধায়। আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই অনুজ দেবজ্যোতিকে এই স্মরণ সভা আয়োজন করার জন্য। বিশেষত
বইটার মাধ্যমে আমার বান্ধবীকে চিরস্মরণীয় করে রাখার জন্য। জীবন ও মরণের সীমানা ছাড়াই বন্ধু হয়ে আমার রয়েছ তারাই। পরিশেষে বলি, দেরি দেখা আমাদের হবে। নমস্কার। ইত্যাদির এই যে চিঠি দেওয়া নেওয়া, এই কিছুটা আমার ধারণা এতদিন বাদে সাহিত্য চর্চা করার জন্য। কারণ দুজনে দেখা হতো, স্কুল রোজই ছিল, স্কুলে দেখা হতো, এবং সেই ছোটবেলায় এসব চিঠি মর্মকথা তো কিছু বোঝার জায়গা নয়, কিন্তু কিছু চিঠি আসতো সেগুলো আমাদের আয়নায় ধরে পড়ার ব্যবস্থা ছিল। মানে লেখাটা উল্টো ছিল, আয়নায় ধরলে সঠিক উল্টো প্রতিবিম্বে লেখা। সেগুলো কি কায়দায় লিখতে আমি আর জানি না, স্যারেরা বলতে পারবেন, ফিজিক্সের মাস্টারমশাইরা। তো দুই বান্ধবী এরকম চিঠি লেখা অভ্যাস করেছিল। এটা সব বোধহয় প্রায় গোপন তথ্য সংগ্রহের কাজে কখনো ব্যবহৃত হয়। মানে পড়তে গেলে আয়নার সামনে নিয়ে গিয়ে ধরে পড়তে হবে। আমি অনুরোধ করবো পার্থ সখা বসু, আমাদের মাস্টারমশাই আছেন, তার সামান্য দু একটা কথা যদি উনি রাখেন। আজকে এই সভাতে আলটিমেটলি আমাদেরকে তো আমাদের ছাত্রী সম্পর্কে, যার বয়স আমাদের চেয়ে অনেকটা কম ছিল, সেই সময় একটা বিশেষ পরিস্থিতিতে তার মৃত্যু ঘটে। এই মৃত্যু ঘটাকে কেন্দ্র করে কিছু বলা বা বলতে ওঠা, সেটা যেদিনই হোক না কেন, সেদিন হলো তো একটা কষ্টের দিন ছিলই। আজকেও সেটা অভিপ্রেত বা সেরকম ব্যাপার ছিল। যাই হোক, তবুও যেহেতু দেবজ্যোতি এই ব্যাপারে অনেকটা উদ্যোগী হয়ে সবাইকে আসতে বলেছে, সেই হিসেবে আমি এখানে এসে দু চার কথা, যেটুকু যা মনে আছে এখনো বলবার, আমি একটা কথা দিয়েছিলাম, সেই অনুসারেই আমি এসেছি এবং দু একটা কথা বলতে চাইছি। তার আগে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, দেবজ্যোতিরই একটা লেখা ওর দিদির সম্বন্ধে আমার কাছে একদিন এসেছিল, ওই পাঠিয়েছিল। আমি পড়তে পড়তে খানিকটা আমার মনে হলো যে আমার জীবনে আমার দিদির সঙ্গে অনেকটা এই ধরনেরই তো সম্পর্ক ছিল, এবং সেই জায়গাটা আমি একটুখানি জাস্ট বলবো যাতে করে জিনিসটার কিছুটা সিমিলারিটি পাওয়া যায়। এবং এই কখন একটু আগে আমাদের সমীরণ বাবু যে কথাটা খুব সুন্দর করে গুছিয়ে বলল, আমি তার ব্যবহারিক একটা দিক মানে আনতে চাইছি কথার মাধ্যমে। আমার মনে হয় দেবজ্যোতির সঙ্গে দেবশ্রী মানে ওর দিদি বয়সের তফাৎ 4-5 বছর ছিল। একেবারে সিমিলার একটা ব্যাপার আমার সঙ্গে আমার দিদিরও এরকম একটা ব্যবধান ছিল। যখন ছোটবেলার কথা বলছি, ছোটবেলার কথা কিন্তু আমার মনে আছে মানে করে বিশেষ করে এইসব কথাগুলো মনে থাকি। একটু আগে ও যেগুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে বলেছে, আমি তার ব্যবহারিক প্রয়োগে একটা বলছি সেইটা। তো সেইখানে যখন ওই 3-4 বছরে আমি মানে ভাইটা দুষ্টুমি করে বেড়াচ্ছে, তখন সেই দিদি যে আরো 4-5 বছরের বড়, তার যে দায়িত্বটা পড়ছে
তাকে শান্ত করে নিয়ে এসে এক জায়গাতে একটু গল্প গুজবের মাধ্যমে তাকে সেই জায়গাতে বসিয়ে রাখা, আটকে রাখা, এই জিনিসটা ওর লেখার মধ্যে গিয়েও পেলাম। আমারও তো এরকম অবস্থা ছিল, তখন দুষ্টুমি করে, রাত্রিবেলা দুষ্টুমি করে হয়তো বেড়াচ্ছি, তখন ওই কাছে টেনে নিয়ে এসে সেই বাঁশবাগানে মাথার ওপর চাঁদ উঠেছে ওই এমন সময়, মা গো আমার কাজলা দিদি কই ইত্যাদি, এই ধরনের গান শুনিয়ে সেই একটা পরিবেশকে শান্ত করে, কখনো কখনো বা চোখের কোণে জল আনিয়ে আমাদেরকে যে এটা করেছিল, মানে যে তত্ত্বাবধানটা করেছিল, করে আমাকে ইয়ে করেছিল, মানে শান্তশিষ্ট করে সেই জায়গাতে আটকে রেখেছিল, সেই ব্যাপারটা কিন্তু আমি দেবজ্যোতির লেখাটার মধ্যেও আমি পেলাম। এই যে জিনিসগুলো আমরা ওই যে পাবলিক মেমোরি ইজ শর্ট, সেটা আমরা প্রায় দেখি যে আমরা ক্লাস হিসেবে, গোটা সমাজ হিসেবে একটা জিনিসকে খুব তাড়াতাড়ি বলে যায়, কিন্তু যখন এই ধরনের ব্যক্তিগত যে স্মৃতি, সেই স্মৃতিগুলো যখন মনের মধ্যে থাকে, তখন সেই ছোটবেলার সেই ছোট্ট একটা দিনের বিশেষ স্মৃতি চিরকাল মনে থাকে। এবং সেই চিরকাল মনে থাকার একটা, আজকে আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমাদের চোখের সামনে পাচ্ছি, যেটা দেবজ্যোতি করেছে। আমার যে দিদির সঙ্গে যতটুকু আমি বললাম, সেই জায়গাটা যদিও একরকম মিল আছে, কিন্তু পরবর্তীতে মিল নেই। দিদি আমার পরিণত বয়সে মারা গেছেন, সুতরাং সেখানে আমার সেই বোধটা, যেটা ওর দিক থেকে ওর যতটা আসে, সেটা আরো বেশি করে আসা স্বাভাবিক, এটাই আমি মনে করি। এবং সেই দিকটাই ওর হয়তো আরো বেশি প্রখর এবং আরো বেশি প্রবল আকারে নিয়েছে, এবং তার ফলশ্রুতি হিসেবে আমরা আজকে এই বইটা পেলাম। যাই হোক, আমি যেটুকু মনে রাখতে পেরেছি, সেই জায়গাটুকু আমি দেবশ্রীর কথা এবার আসি। আমি ক্লাসে দেবশ্রীকে একজন কলেজ স্টুডেন্ট হিসেবে, একজন মেয়ে ক্লাস করতে এসেছে, এত সিম্পলিসিটি আমি খুব কমই দেখেছি, আমি দেখিনি বললেই চলে। খুব সিম্পলভাবে সে থাকতো, সিম্পলভাবে কথাবার্তা বলতো, খুব যে কথাবার্তা বেশি বলতো তাও নয়, কিন্তু প্রয়োজনে সে যে কথাবার্তা বলতো সহজ সরলভাবেই কথাবার্তা। তার মানে এই নয় যে সে জটিল কোনো জিনিসের চিন্তা ভাবনা করতে পারে না, তা নয়। তার কারণ ওই যে পত্রিকাটার কথা বলা হলো, ওটা আমার কাছে আমার মনে থাকার অন্য কারণ আছে। ওর মধ্যে আমার একটা লেখা ছিল, সেই লেখাটা আমার দরকার ছিল, সেই জন্য পড়তে গিয়ে ওটাকে আবার দ্বিতীয়বার আমি দেখতে গিয়ে, ওইটা ইদানিংভাবে দেখতে গিয়ে আমি ওইগুলো পেলাম। ফলে আমার কোনো ওখানে বিরাট কিছু ব্যাপার নেই। আমারও মনে থাকে না, আজকাল অনেক কিছুই খুব ছোটোখাটো ব্যাপার ভুলে যায়। যাই হোক, সেখানে আমাদের স্যারেরও লেখা ছিল, এবং সেইখানেই আমি দেখতে গিয়ে দেখলাম যে যেটা আমি পড়েছিলাম না আগে এবারে আমি পড়লাম সেটা, যে আমাদের দেবজ্যোতিরও একটা ছোট লেখা ছিল, প্রবন্ধ নয়, কিন্তু দেবশ্রীর লেখাটা ছিল প্রবন্ধ, এবং সেটা কিন্তু ভালো রকম একটা সুন্দর প্রবন্ধ। কেন মহিলাদেরকে আমরা বড় বড় জায়গাতে, বড় বড় যে প্রতিভা, সেই প্রতিভাশালী মহিলা আমরা পাচ্ছি, এই একটা বিষয়বস্তু নিয়ে সে যেভাবে লিখেছে, সেটা কিন্তু যথেষ্ট চিন্তাশীল একজন লেখিকার ব্যাপার। তো যাই হোক, এরপরেও আমাদের কলেজ থেকে যখন পাস টাস করে গেল, তারপরে কল্যাণ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিল দেবশ্রী, এমএসসি। তো সেখানেও আমি একবার অন্য কোনো কারণে গিয়েছিলাম, দেখা হয়েছিল। শুধু তাই নয়,
অলোকেশও আমার খুব পরিচিত এবং অলোকেশ আমার ছাত্রও ছিল। যাই হোক, তো এইসব বলতে গেলে অনেক কথা বলতে হয়, আমি সেসব জায়গাটায় আর যাব না। আমি দেবশ্রীর আত্মার চিরশান্তি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। দিদি মাধ্যমিক অবধি ছাত্রী ছিলেন মহারানী কাশীশ্বরী, তারপর 11-12 পড়েছিল গার্লস কলেজে, তারপর গ্র্যাজুয়েশনে কৃষ্ণনাথ কলেজে। এখানে মাস্টারমশাইরা আছেন। দিদি তো ফিজিক্স অনার্স নিয়ে ভর্তি হলো, আমাদের স্যারেরা আছেন। আমাদের বহরমপুর তো চিরকাল এরকম হট্টমেলার জায়গা ছিল না, ছোট শহর, সবাই সবাইকে চিনত, প্রত্যেক পরিবার অন্য পরিবারের খবর রাখত। এবং কিছুদিন আগে কামাখ্যা স্যার একটা অনুষ্ঠানে বললেন যে দেবজ্যোতির পরিবারকে আমাদের মাস্টারমশাইরা সবাই চিনতাম, এবং ওদের কলেজে লেখাপড়া করলো না, আমরা নিশ্চিত হয়েছিলাম যে ছেলেটি কিছু হবে না। ওই রকম পরিবেশ ছিল, সব পরিবার সবাইকে চিনত। এখানে প্রাণত স্যার আছেন, সুশান্ত স্যার আছেন, যাদের কাছে দিদি সরাসরি কোনোদিন পড়াশোনা করেনি, কিন্তু তারা আমাদের পরিবারকে চিনতেন। আমি সেই জায়গা থেকে প্রথমে প্রাণত স্যারকে কিছু বলার জন্য করেছি। উপস্থিত ভদ্র মহোদয়, ভদ্র মহিলাবৃন্দ, আমি দেবজ্যোতিদের বাড়ির সামনেই যে মেস বাড়িটা ছিল এক সময়, যেখানে বিশ্বভারতী উপাচার্য যে বাড়ির সন্তান, এখন যেখানে একটা ফার্স্ট আউট হাইস বলে রেস্তোরাঁ হয়েছে, সেই মেস বাড়িটাই থাকতাম। সেটা 1968 এরকম হবে, 1968 থেকে ওই মেস বাড়িতে আমি বেশ কিছুদিন ছিলাম, মানে বিয়ের আগে পর্যন্ত। তো ওই সময়টায় আমাদের ওই মেস বাড়িটা থেকে দেবজ্যোতিদের বাড়ির অনেক কিছুই, মানে তার বাবা উকিল ছিলেন, উকিল বসা। আমার মনে আছে ওদের একটা কালো গাড়ি ছিল, একমাত্র ওদের বাড়িতেই টেলিফোন ছিল আগেকার। সেজন্য আমাদের একটা সন্দেহ ছিল এই বাড়িটার উপর। সেই সময় ওদের ছোট অবস্থায় আর কি, খুব ছোট, ওই দেবশ্রী তখন ফ্রক পরে, দেবজ্যোতি হাফ প্যান্ট পরে, এরকম মাঝে সাঝে দেখা যেত। আমরা তো বাড়ির মধ্যে যেতাম না, ওই মেস থেকে দেখা যেত। তো আমি শুনেছিলাম সেই সময় যে দেবজ্যোতিও লেখাপড়ায় খুব ভালো, কৃতি ছাত্র, এবং ওর দিদি দেবশ্রীও লেখাপড়ায় খুব মনোযোগী এবং খুব শান্ত স্থিতধী। এখনকার মেয়েরা যেরকম প্রসাধন ইত্যাদি ব্যাপারটা বেশি গুরুত্ব দেয়, আমি যতদূর দেখেছি আমার মনে হচ্ছে যে ও একদম এরকম ছিল না। তার মধ্যে একটা অন্য ধরনের একটা জীবন দর্শন ওইটুকু বয়স থেকে আমি দেখেছি। এবং সব থেকে খারাপ লাগে, একদিন দুপুরবেলায় আমি শুয়ে আছি, কোনো অপডেট ছিল কিছু এরকম হবে, তো হঠাৎ দেখছি ওদের বাড়িতে খুব চিৎকার চেঁচামেচি করছে দোতলাতে। কি ব্যাপার, একটু খোঁজ খবর নিয়ে আমাদের গিরিশ চন্দ্র ছিল অন্যান্য, তাকে দিয়ে জানলাম যে দেবজ্যোতি দিদির মানে ডেলিভারি ব্যাপারে যে একটা অ্যানেস্থেসিয়া দিতে হয়, সেখানে গিয়ে একটা গণ্ডগোল হয়েছে, সংকটজনক অবস্থা। কিন্তু আমি বললাম যে দেখো, আমি তো কিছুক্ষণ আগে ওদের বাড়িতে খাওয়া দাওয়া করতে দেখেছি, মানে ওদের বাড়িতে সেদিন সম্ভবত ওই
দেবশ্রীর স্বাদ আমার মনে হয় সেদিন কি কয়েকদিন আগে এরকম হয়েছে, তাহলে এর মধ্যে এরকম কি করে হলো। পরে শোনা গেল, আমাদের গিরিশ সেরকম বলতে পারেনি, কয়েকদিনের মধ্যেই জানলাম যে ও খালি পেটে, সরি মানে ভরা পেটে ও যখন খেয়ে দিয়ে উঠেছে তার কিছুক্ষণের মধ্যেই ওকে লেবার পেন হয়েছে এবং সেই সময় ওকে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছে এবং সেটা ও নিতে পারে। সাধারণত সবাই যে বললো যে ভরা পেটে অ্যানেস্থেসিয়া নিতে পারে, এরকম একটা কী বলবো একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা, একটা সুন্দর নিষ্পাপ একটা সুন্দর ভবিষ্যৎ আছে একটি মেয়ে, তাকে অকালে ঝরে এটা খুব কষ্টের। তো এই যে অকালে ঝরে যাওয়া একটি সম্ভাবনাময় জীবন, তার সম্পর্কে তার ভাই সে যে সুন্দরভাবে লিখেছে, আমি কিছু কিছু পড়েছি সোশ্যাল মিডিয়াতে, আরও পড়ব, এটা সে পাবলিশ করেছে। এটাতে আমার নিজের আত্মা একটা তৃপ্তি পাচ্ছে, যেহেতু আমি ছোটবেলায় এই দুজনকেই দেখেছি। এগুলো আমি আমার বক্তব্য। নমস্কার। ময়দান করে স্যারের অনেকখানি কথাই মনে আছে, ঠিকই কথা বলেছেন স্যার। এদিকে যদি হসপিটালে নিয়ে যাওয়া হয় তার আগে সেটা খুব প্রপারলি নয় আর কি, তিনি খাওয়া দাওয়া করে গিয়েছিলেন। যাই হোক, সুশান্ত স্যার আছেন, আমি তাকে অনুরোধ করবো কিছু কথা বলার জন্য। আমি চাকরি স্যারকেও অনুরোধ করবো, চাকরি স্যারের কাছে বলতে দিদি এখানে শতাধিক সময় পড়েছে। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে। সমবেত শ্রুতিমণ্ডলী, আজকে দেবশ্রীর কথা বলতে আমাকে বলা হয়েছে। আমি দেবশ্রীকে দেখেছি তখন দেবশ্রীর বয়স বছর 10, কারণ আমি 1973-এ বহরমপুরে এসেছি চাকরি সূত্রে, এবং সেই সময় আমার আগে প্রান্তোষদা যে বললেন যে মেসের কথা বললেন, আমিও সেই মেসে একজন বোর্ডার হিসেবে থাকতাম। এবং তখন আমি দেবশ্রীকে দেখেছি এবং দেবজ্যোতিকেও দেখেছি। দেবজ্যোতি আর একটু ছোট, এবং দেবশ্রী যখন বছর 10-11 এরকম হবে। তা সেই সময় দেবশ্রীকে আমি তেমন কিছুভাবে আমি বলতে পারবো না কিরকম ছিল বা কিন্তু দেবশ্রী খুব মিষ্টি মেয়ে। মাঝে মাঝে আমার সঙ্গে কথা হতো, কেমন আছো, বলতো ভালো, তুমি কেমন আছো, হ্যাঁ আমি ভালো, এরকম ছোট ছোট কথা, বেশি কথা না। তবে শানুবাবু মানে আমাদের দেবজ্যোতির বাবা, তার সঙ্গে আমার একটু কথা ছিল। উনি কেমন যেন আমাকে একটু ভালোবাসতেন। উনি মাঝে মাঝে বলতেন আপনার খবর কি, অমুক কি। আসলে আমার এক কাকা ছিলেন এখানকার ডিস্ট্রিক্ট জাজের সময়, সেই সূত্রে উনি জানতে পেরেছিলেন আমার কাকা এখানে ডিস্ট্রিক্ট জাজ ছিলেন এক সময়। কাজে সেই সূত্রে উনি আমাকে অনেক কথাবার্তা বলতেন। যাই হোক, আজকে আমি যেটা বলছি সেটা হচ্ছে দেবজ্যোতি আমাদের খানিকটা অপরাধী করে দিয়ে গেল। এর আগে পার্থদা বলেছেন অনেক কথা, আমিও সেইটাই খানিকটা রিপিট করছি। কেননা আমাদের প্রত্যেকেরই দাদা দিদি বাবা মা অনেকেই ছিলেন, আমরা কাউকে সেভাবে স্মরণ করিনি, কিন্তু এভাবেও স্মরণ করা যায়। এই যে কথাটা, এটা কিন্তু আজকে আমাদের মনে করিয়ে দিচ্ছে দেবজ্যোতি। কারণ আমাদেরও দাদা দিদি এদের অনেক কথা তো বলবার মতন ছিল, ওই আমরা তো কেউ সেরকম কোনো অনুষ্ঠান করতে পারিনি, বলতে পারিনি। কেন পারি?
আমরা তো অপরাধী, এর জন্য আমার মনে হয় অপরাধী। এবং দেবজ্যোতিকে বলবো, তুমি আমাদের চোখ খুলে দিয়েছো, এবং এই যে চোখ খুলে দিয়েছো, আমরা চেষ্টা করব এরপর থেকে আমাদেরও পূর্বজদের যাতে আমরা মনে রাখতে পারি, মনে করতে পারি, কারণ তাদেরও অবদান আমাদের জীবনে অনেকটাই। আর দেবশ্রীর অকাল প্রয়াণে তো ভাবা যায় না। আজকের দিনের এই উন্নত চিকিৎসা ব্যবস্থায় এইরকম একটা ভুল কি করে হলো আমি জানি না, হওয়া উচিত ছিল না। যাই হোক, নিয়তি তো আমরা কিছু বলতে পারি না। ধন্যবাদ, আর নতুন কিছু বলবো না। দেবশ্রীর আত্মার শান্তি হোক, ও যেন ঠিক মতন ভাবে তার মানে মানে কর্মগত জীবনে যে কোথায় আছেন আমরা জানি না, নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকুন। ধন্যবাদ। আমি ঝুম বৌদিকে বলবই আমাদের একটা গান শোনানোর জন্য। মধুমিতা বিশ্বাস। সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি, পেয়েছি প্রাণ ভরে। সুখের মাঝে তোমায় দেখেছি, হারিয়ে
আছে মৌদির কথাও এই বইতে রয়েছে। মৌদি আর দিদি একই রয়েছে। মৌদি যদি দুটো কথা বলে আমার মনে হয় ভালো হবে। সমস্ত মাস্টারমশাইদের আমার শ্রদ্ধা জানিয়ে আমি বলছি, যাকে আপনারা দেবশ্রী বলছেন, সে আমার মা না, আমার অন্তরের মানে অন্তঃস্থানে সে থাকে। আমি ছোট্ট থেকে ওর সঙ্গে বড় হয়েছি, এমনকি প্রাইমারি স্কুলেও আমরা একসঙ্গেই পড়েছি, একসঙ্গে ওঠা বসা সব কিছু ওর সঙ্গে আমার। ও যেদিন চলে গেল সেদিন দুপুরেও আমি ওর কাছে গিয়েছি। ও ছুটুর হাত দিয়ে আমাকে কিছু কিছু জিনিস আনতে বলেছিল, সেগুলো আমি নিয়ে ওর কাছে গিয়েছিলাম। ও সেদিন আমাকে বোধহয় ওর জীবনের যত কথা ছিল সব আমাকে উজাড় করে বলেছিল। এবং আমি যখন ওদের বাড়ি থেকে চলে আসছি, ও আমাকে বলল, মৌ তুই খেয়ে যা। আমি বললাম, না রে, আজকে আর খাবো না, তুই আয় একসঙ্গে, আমরা ছোট্ট সেই সোনা বাচ্চাকে নিয়ে আমরা একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করবো। তখন ও বলল, ঠিক আছে, তুই অলোকেশ আসুক, একসঙ্গে আমরা খেয়ে দে, তারপরে আমি আমার শ্বশুর বাড়িতে যাবো তোকে নিয়ে। ও সব সময় ও ছিল আমার, মানে যেখানে যাওয়া সেখানে ও আর আমি যেতাম। আমরা মানে বাড়িতে আমরা এত মানে বোন ছিলাম না, আমরা ছিলাম বন্ধু। সারাক্ষণ ও ছুটে ছুটে সব কিছুতে আমাদের বাড়িতে চলে আসতো, এবং এসে আমার মাকে মানে ওকে প্রচন্ড ভালোবাসতো, ও মাকে খুব ভালোবাসতো। এবং মাকে সবসময় বলতো, জেঠিমা তুমি মোয়ের জন্য চিন্তা করো না, আমি আছি মোয়ের জন্য। আমি আজকে বলতে পারছি না মানে যে আমার কোথায় আছে, মানে ও আমার মানে কি বলবো, মানে ছোটু মানা এরা হচ্ছে মানে আমার সবচেয়ে প্রিয়। আমাদের কাছে ওরা কি তার ভাবা যায় না। আমরা একসাথে ছোটু মানা আমি ছোটবেলায় সবাই মিলে জজকোটে যেতাম, এবং বুড়ো সবাই যেতাম, এবং ছোট বুড়োরা ওরা খেলতো, আর আমি আর মানা ওখানে ঘুরে বেড়াতাম জজকোটের মাঠে। হ্যাঁ, প্রতি বছর আমরা ঠাকুর দেখতে যেতাম সব জায়গায়। হচ্ছে না, ও মানে আমি বলতে পারবো না আমার কি ছিল, এবং এখনো সেই একইভাবে আমি মানাকে কোনো দিনও কোনো সময়ের জন্য ভুলতে পারিনি এবং পারবো না। মানা যে কি আমার, হ্যাঁ মানে কোথায় আছে, আর বোধহয় ও জীবনের যত কথা ওই শেষ মুহূর্তে আমাকে সব বলেছিল। মানে ওই রকম ভাবে ভালোবাসা আমি কারোর কাছে পাইওনি, আর হয়তো পাবো না। ছোটরা আমাকে সত্যি শ্রদ্ধা করে, হ্যাঁ, কিন্তু আমি মানাকে কখনো কোনো সময়ের জন্য ভুলতে পারিনি, পারবো না। আর কিছু বলতে পারছি না। নমস্কার। আমরা একটু চায়ের ব্যবস্থা করেছিলাম, চাটা দিতে একটু দেরি করছে। আমি অভিরুদ্ধাকে বলবো, অভিরুদ্ধা আমার আর এক দাদা, খুব ছোট দাদা। আমাদের বাড়িটা আমার ঠাকুমার অধীনে এত ছেলেপুলে থাকতো একটা সময়, বাবাদের সময়, যে বিশ্বাস ইলেভেন মধ্যে একটা ফুটবল টিম হতো। তো সেই সূত্রে অভিরুদ্ধার বাবার পিসিকে তো সবাই চেনে, লিপসিতা করতো থাকতে। অভিরুদ্ধার বাবা আমার কাকা, তিনিও থাকতেন। তো অভিরুদ্ধাকে আমি দুটো কথা বলাতে বলি। দেবজ্যোতি, দেবদত্ত দুইজন আমার ভাই, দেবশ্রী আমার দিদি, ওদের সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক। তো তখনকার দিনে বহরমপুর তো এরকম ছিল না, আলো আধারিতে মেশা এক বহরমপুর। সেখানে আমাদের বোধহয় ওদের বাড়ির দিকটা তখনও পর্যন্ত একটু আধারেই থাকতো বেশিরভাগ। আমাদের দিকে যেমন একটু শহরতলির একটা প্রভাব ছিল। তো সেইখানে যাতায়াতটা যে খুব নিয়মিত এই বাড়িতে ছিল তা নয়, কিন্তু আমার মনে আছে নানা পারিবারিক অনুষ্ঠানে
আমরা সব ভাই বোন এই বাড়িতে আসতাম। সেই সব স্মৃতিগুলো এই লম্বা বেগুন ভাজা, ছোলার ডাল, ছানার ডাল না, সম্ভবত কোনো শ্রাদ্ধানুষ্ঠানে খাওয়া, তো সেটা কার বা কি ব্যাপার এখন মনে করতে পারছি না, কিন্তু এই ধরনেরই অনেকগুলো পারিবারিক অনুষ্ঠানে আমরা আসতাম এখানে। এবং যেটা দেখতাম আমাদের টিউশনির বাড়িতে ফেরার পর, আমাদের বাড়ির ওখানে একটি রিক্সা দাঁড়িয়ে আছে এবং রিক্সাওয়ালা ঘুমাচ্ছে, এইরকম দেখলেই জানতাম যে শানু কাকু এসছে। এটা প্রায়শই শানু কাকু সেই রকম সুন্দর বেশ গিলে করা পাঞ্জাবি এবং পাশ বালিশটি হাতিয়ে নিয়ে বিছানায় বসে সেই যে হই হই গল্প বাবার সাথে করতেন, অনেক রাত্রি করে ফিরতেন। তো সেই হিসেবে যোগাযোগ, এবং বলে রাখা ভালো যে কলেজে পড়তে গিয়ে যখন দেবশ্রীদিকে দেখি আদ্যন্ত আমি ভয়ে থাকতাম, খুবই ভীত হয়ে চলতাম। একই আত্মীয়, তার উপর ওই ধরনের পরিধান, যে ধরনের পরিধানের কথা আপনারা বলছিলেন, প্রায় ইঞ্চিপার প্রায় ধুতির মতো একটি শাড়ি, বরাবরই সাদা শাড়ি পরা দেবশ্রীদিকে দেখে আমার খুবই ভয় লাগতো। 11 ক্লাস থেকে বেরিয়েছি, হঠাৎ দেখি দেবশ্রীদি আসছে, আমি আবার টুক করে ক্লাসে ঢুকে পড়তাম, আর কি চলে গেলে তারপর বেরোতাম। এই ধরনের একটা সমীহ আকর্ষণ, ভক্তি, সেটাই দেবশ্রীদির সম্পর্কে আমার বরাবরই ছিল। তার সাথেও অলোকেশ দাও আমাদের পাড়ারই ছেলে সেই সময়। যেটা আজকে বিশেষভাবে মনে পড়ছে আর কি, আমার পিসি সন্ধ্যের দিকে অল্প খাওয়া দাওয়া করে সব গুছিয়ে গুছিয়ে বেরোলেন যে দেবশ্রীর ডেলিভারি হতে যাবে, মাতৃসদনে গেলেন। তখন ফোনের যোগাযোগটা ছিল, গভীর রাতে ফোন এলো যে দেবশ্রী আর নেই। এবং আমাদের তারপর থেকে অর্ধরাত্রি প্রায় জাগরণে কাটলো। খুব ভোরবেলায় শুনি ঠক ঠক করে দরজায় ইয়ে করলো, আমি খুলে দিলাম। খুলে দিয়ে বললো যে দেবশ্রীকে রাখা গেল না, এরকম ডেলিভারি হতে গিয়ে। এবং আমার পিসির নিয়মিত যে অভ্যাসটি ছিল, বসে তরকারি করতে, সকালের তরকারিটা পিসি বসে করতো, সেটাও আমার খুব মনে আছে যে তরকারি করছে আর চোখের জল পড়ছে। তো সেই সব স্মৃতি, সত্যি কথা বলতে কি, বারবার দেবজ্যোতিকে যে কারণে আমি অভিনন্দন জানাবো সেটা হচ্ছে যে দেবজ্যোতি দেবশ্রীদির মৃত্যু দিনে বা জন্মদিনে এরকম লেখা ফেসবুকে আনে বলেই তো আমাদের নতুন করে মনে পড়ে, নয়তো সত্যিই সব কিছুই বিস্মৃতির অতলে তলিয়ে যায়। ছবিগুলো যখন দেখি তখন মনে পড়ে দেবশ্রীদির কথা, দেবশ্রীদি ছিলেন। এবং আজকে যেটা একটি বইকে উদ্বোধন করতে এসে মন এত ভারী হয়ে যাচ্ছে, কারণ সেই দেবশ্রীদিকে তো আমরা চাক্ষুষ দেখেছি, তার চলাফেরা এবং তার গাম্ভীর্য, তার যে ব্যক্তিত্ব সেটা আমরা দেখেছি। সেই হিসেবে এখানে বসে খুব স্মৃতি মেদুর হয়ে উঠছিলাম, যদিও স্মৃতি ভার হয়তো ততটা না, দেবশ্রীদের সাথে একটু দূরত্ব রেখেই সেই একই কথা বলছি, ভয় বা ভক্তিকে দূরত্ব রেখে চলতাম। আজকে এই বইটির উদ্বোধন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত, এই কাজটি দেবজ্যোতি করে চলেছে, ওর পক্ষে সম্ভব। আমাদের মতো এই ধরনের ছাপোষা মানুষের পক্ষে এত কাজ করে ওঠা সম্ভব না। এদিকে দেবজ্যোতি ব্যতিক্রমে, এটা বারবার উচ্চারিত হবে। নমস্কার। শুভদা আছে, সুগত সেন, দিদির অনেক পরিণত বয়সে শুভদা সঙ্গে দিদির কিছু সংস্পর্শ হয়েছিল নানা ক্ষেত্রে, ওরা একসাথে বিয়েও করেছে। আমি শুভদাকে অনুরোধ করবো দিদি সম্পর্কে কিছু স্মৃতি রাখার জন্য। হ্যালো, দিদির গল্প বইটি যার হাতে প্রকাশিত হলো সম্মাননীয় অধ্যাপক সমীরণ চট্টোপাধ্যায়, এখানে উপস্থিত আমার শ্রদ্ধেয় এবং অত্যন্ত প্রিয় মাস্টারমশাই যারা উপস্থিত আছেন, আর মান্য সুধীজন। আমি খুব ছোট্ট করে দুটি কথা বলবো। যে ফুল না ফুটিতে ঝরেছে ধরণীতে,
যে নদী মরুপথে হারালো ধারা, সেই নিষ্পাপ নিষ্কলঙ্ক কুসুমটি, সেই স্বচ্ছন্দগতি স্রোতস্বিনীটিকে আমরা প্রায় ভুলতেই বসেছিলাম। আসলে আমরা তো কাউকে মনে রাখি না, আমাদের মনে পড়ে, এবং মনে পড়াটা উপলক্ষ ভিত্তিক। দেবজ্যোতি দুই মলাটের মাঝখানে দেবশ্রীকে ধারণ করার উপলক্ষে আমাদের দেবশ্রীকে মনে পড়ল নতুন করে। দেবজ্যোতি নিজেও হয়তো জানতো না যে ও কত ভালো লেখে। দেবজ্যোতির লেখা খুব ঋজু এবং সরল। আমার বোন শিল্পী, সেও লেখে, কিন্তু তার লেখা অলঙ্কার সমৃদ্ধ। দেবজ্যোতির গদ্য একদম নিরলঙ্কার, অথচ ভীষণ মর্মস্পর্শী। এই দিদির গল্প, এই বইটা আমি সোশ্যাল মিডিয়ায় যখন দেবজ্যোতি টুকরো টুকরো করে ছাড়ছিল তখনও পড়েছি। তারপরে বইটার ম্যানুস্ক্রিপ্ট সেটাও আমি দেখেছি। দেখতে দেখতে বারবার আমার চোখে জল আসছিল। যে লিখেছে তার ভেতরে কতখানি রক্তক্ষরণ হয়েছে সেটা আমি পড়তে পড়তে অনুভব করেছি। কত গভীর দরদ এই লেখার মধ্যে রয়েছে। দেবশ্রীর 1964 সালের অক্টোবরে কৃষ্ণনগরে জন্ম। আমারও 1964 অক্টোবরে কৃষ্ণনগরেই জন্ম। দেবশ্রী কৃষ্ণনাথ কলেজের ছাত্রী ছিল, আমিও ছিলাম। কিন্তু দেবশ্রীর সঙ্গে আমার বন্ধুত্ব গড়ে উঠেছিল ঠিকই, অলকেশের সঙ্গেও আমার বন্ধুত্ব ছিল, কিন্তু খুব নিবিড় ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে ওঠে। তার একটা কারণ আমার যেটা মনে হয় যে আমি তো খুব নিম্ন মেধা সম্পন্ন ছাত্র ছিলাম, যার ফলে আমি কৃষ্ণনাথ কলেজের মর্নিংয়ের ছাত্র ছিলাম। দেবশ্রী ছিল দিবা বিভাগের ছাত্রী। আর যারা মেধাবী ছাত্রছাত্রী তাদের মুখোমুখি হতে আমার সংকোচ বোধ করত বরাবর। আমাকে একটু আগেই স্যার বললেন, কামাখ্যাবাবু, যে আমাদের সঙ্গে যদি দেখা হয়, যদি চিনতে পারো, তাহলে এসে একটু কথা বলবে, যোগাযোগ করবে। আমি স্যারকে বললাম যে আমি তো বরাবরের ব্যাকবেঞ্চার, সেই জন্য আমার মাস্টারমশাইদের মুখোমুখি হতে আমার এখনো সংকোচ হয়। তো সেই সংকোচ ছিল, কিন্তু দেবশ্রীর সঙ্গে আমার সংযোগ অন্য একটা কারণ। সেটা কলেজে ছাত্র রাজনীতির জায়গা থেকে। কলেজে বামপন্থী ছাত্র রাজনীতির কর্মী ছিলাম আমি। দেবশ্রীও বামপন্থায় বিশ্বাস করত। আমরা দীর্ঘকাল লড়াই করেছি, করে ছাত্র পরিষদের কাছে সংসদ নির্বাচনে পরাজিত হয়েছি, এবং অবশেষে বেশ কয়েক বছর পর 1984 সালে আমরা ছাত্র সংসদ নির্বাচনে জয়ী হয়েছিলাম। এবং তারপরে রাধাশ্রী সিনহা ছাত্র সংসদের পত্রিকা সম্পাদিকা ছিল। সেই রাধার সম্পাদিত যে পত্রিকা, সেই পত্রিকার কথা এখানে আলোচিত হলো। সেই পত্রিকাতে দেবশ্রীর সেই লেখা বেরিয়েছিল, বিজ্ঞানে নারীর অবদান, এইরকম। সেই পত্রিকাতে আমাদের যে জেনারেল সেক্রেটারি ছিল চন্দন মজুমদার, ম্যাক্স প্ল্যাঙ্কের কণাতত্ত্ব বিষয়ে তার একটা লেখা বেরিয়েছিল, এবং রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাস এবং সত্যজিৎ রায় সেটাকে যে ফিল্মাইজ, যে চিত্রে রূপদান করেছিলেন, সে বিষয় নিয়ে কৌশিক রায়চৌধুরীর একটা লেখা বেরিয়েছিল। এই লেখাগুলি সবই খুব উল্লেখযোগ্য লেখা ছিল সেই পত্রিকাতে। স্যারেরও লেখা ছিল পাঠ্যভাবে। তো যাই হোক, আমি বলছি এই কারণ যে সেই পত্রিকাটার সম্পাদনা কাজে আমারও খুব ক্ষুদ্র অবদান ছিল, সে টুকটুক দেখা ইত্যাদি ইত্যাদি। আমি মর্নিং ছাত্র ছিলাম, কিন্তু দিবা বিভাগের ছাত্র সংসদের কাজে আমি সকালে স্কুলে কলেজে যেতাম, সন্ধ্যায় কলেজ থেকে ফিরতাম প্রায়।
ফলে সারাদিন কলেজে থাকতাম। এইভাবেই দেবশ্রী, অলোকেশ, তাদের সকলের সঙ্গে আমার যোগাযোগ। দেবজ্যোতির লেখায় যে ঋজুতা, যে সারল্য, দেবশ্রীর চারিত্রে, দেবশ্রীর কথাবার্তা, আচার আচরণ, তার চরিত্র বৈশিষ্ট্য, এই সমস্ত কিছুর মধ্যে সেই ঋজুতা এবং সারল্য ছিল। এর আগে আলোচকরা অনেকেই বললেন যে দেবশ্রী ওই সাদা শাড়ি, ছোট্ট একটা পাড়। আমার মনে হয় যে দেবশ্রী বুঝি আমাদের আগের প্রজন্মের মানুষ ছিল। আমাদের প্রজন্মের মেয়েদেরকে আমি একটু সাজতে দেখেছি, একটা টিপ পরতে দেখেছি, একটা গলায় মালা দিতে দেখেছি। দেবশ্রীর এখানে যে বইটি প্রকাশিত হয়েছে, সেই বইয়ের প্রচ্ছদে যে ছবিটি রয়েছে সেখানেও দেখবেন, এখানে যে ব্যাক স্ক্রিনটি রয়েছে সেখানেও দেখবেন যে একটি মালা বা কানে দুল, এরকম কোনো অলংকার, সেগুলোকে দেবশ্রী বরাবর বাহুল্য বলেই মনে করে এসেছে। তার চরিত্রই ছিল তার অলংকার। খুব ঋজু, ধীর স্থির, যে কথা সে বলা উচিত মনে করত, শান্তভাবে এবং দৃঢ়ভাবে সেই কথা সে বলত। মেধার দিক থেকে আমি অলোকেশ, দেবশ্রী প্রমুখ ছাত্রছাত্রী তাদের থেকে অনেক দূরে ছিলাম। কিন্তু আমি কলেজে হয়তো ছবি টবি আঁকতাম, একটু লেখালেখি করতাম। এই সমস্ত কারণে হয়তো দেবশ্রীর আমার এই সমস্ত কাজকর্মগুলোর প্রতি কিঞ্চিত শ্রদ্ধাবোধ ছিল। সে তার বিয়ের কার্ডের বয়ান করবার জন্য আমার উপরেই ভরসা করেছিল। অলোকেশ এবং দেবশ্রী আমার বাড়িতে একদিন এসে বিয়ের কার্ডের ডিজাইন বা তার ভেতরে লেখা বয়ান সেটি আমাকে লিখে দিতে বলে। আমি লিখে দিই এবং সেটা তার পছন্দও হয়। পরে আমার বোন এবং ভগ্নিপতি, তাদের বিয়েতেও সেই একই বয়ান তাদের এত ভালো লেগেছিল, সেটা তারা ব্যবহার করে। যাই হোক, শেষ যে কথাটা আমি বলবো, দেবশ্রীকে যখন গোড়াবাজার শ্মশানে নিয়ে যাওয়া হয়, তারপরে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল অলোকেশকে বহরমপুর পোর্ট স্টেশন থেকে গোড়াবাজার শ্মশানে নিয়ে আসা। অলোকেশ জানতো না দেবশ্রীর ওই পরিণতির কথা। অলোকেশকে যখন আমি একটা গাড়িতে করে নিয়ে আসছি, সে গাড়ি যখন গোড়াবাজার শ্মশানের দিকে যাচ্ছে, তখন অলোকেশ আমাকে বারবার প্রশ্ন করেছে, এদিকে কেন যাচ্ছিস, এদিকে কেন যাচ্ছিস? গাড়ি তো হসপিটালের দিকে যাওয়ার কথা, শ্মশানের দিকে যাচ্ছে কেন? সে প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি। আমি স্তব্ধ হয়ে বসেছিলাম। তা আমি মনে করি যে দেবশ্রীর এই পরিণতি যদি না হতো, যদি সে মা হতে পারত, তাহলে সে একজন চমৎকার মা হতো। এইকে আমার মনে হয় যে সন্তান মানুষ করার ক্ষেত্রেও তার চরিত্র এমনই একটা ছিল, সেটা সন্তান মানুষ করার ক্ষেত্রেও খুবই উপযোগী একটা ভূমিকা পালন করতে পারত এবং চমৎকার একজন মা হতে পারত দেবশ্রী। সেই একজন সুন্দর মাকে আমরা দেখতে পেলাম না এই অঘটনের কারণে। এই কয়েকটি কথা বলে দেবশ্রীর স্মৃতির প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে আমার সামান্য কয়েকটি কথা শেষ করছি। ধন্যবাদ। শুভদা এই কথাটা বলে খুব আনন্দ পাই কিনা জানি না। যেমন চা খেয়ে যাবেন, বসেন। তুর্নাকে বলেছি 7টা অবধি বাবাকে রাখো। শ্যামরা একটু চাটা রাখো, যে চা আছে সেটা এনে দিই। শুভদা মেধাবী নয় এ কথা দুনিয়ার কেউ বিশ্বাস করে না। শুভদা ফাঁকিবাজ পড়াশোনার ক্ষেত্রে, এ কথা সকলে বিশ্বাস করে। তফাৎ এইটুকুই। দিদি অনেক ছোট বয়সে থেকে টিউশন করে। দিদি সেই যুগের ছাত্র শান্তনু বাপ্পা, আমাদের পাড়ার পানিদির ছেলে। পানিদিকে অনেকেই চেনেন, গান শেখায়।
পাপা আর ওর বোন পড়তে আসতো, আর দিদি পরীক্ষা টরীক্ষা থাকলে তখন আমি পড়াতাম, সেই আমার ওদের পড়ানো দিয়ে হাতে করে শুরু। পাপা এসছেন আজকে, ও এখন প্রতিষ্ঠিত হয়েছে জীবনে, ওর দিদিমণি সম্পর্কে দু একটা কথা বলবে। সবাইকে নমস্কার। এখানে অনেক যারা আছেন প্রত্যেকেই গুণী মানুষ, আমাদের মাস্টারমশাই, তারা তাদের ছাত্রীর সম্বন্ধে বলেছেন। আর আমি আমার দিদি সম্বন্ধে বলতে পারি। দেবজ্যোতিদা এবং পূর্ববর্তী সমস্ত বক্তারাই যেরকমভাবে বলেছেন যে তখনকার বহরমপুর শহরটা একটু অন্যরকম ছিল, সবার কথাগুলোই একদম যথার্থ। শুভদা কিছুক্ষণ আগে বলে গেলেন, আরও মাস্টারমশাইরা যে সমস্ত কথা বললেন। দেবজ্যোতিদা বলছিলেন যে ফেসবুকে লেখার জন্য অনেক সময় আমাদের বই পড়ার অভ্যাসটা থেকে আমরা জানি না অনেক কিছু, কিন্তু এই লেখাটা, এই বইতে যা যা লেখা আছে মোটামুটি পড়ে ফেলেছি। স্যারের লেখাটাও আজ সকালবেলাতেই পড়ছিলাম। যাই হোক, আমরা ক্লাস 6, 7, 8 এই 3টে বছর দিদির কাছে পড়তে যেতাম। তখন পড়ার সূত্রে, তখন আমরা খুব ছোট, আমরা ওই পাড়ারই 5-6 জন পড়তাম। আমি, আমার বোন যেতাম, মৌদিদের বাড়ির পেছনে থাকতো, ওরা ভাই বোন যেত, আরও কেউ কেউ যেত। আমরা 6-7 জন দিদির কাছে পড়তে যেতাম। দিদি তো বাড়ি থেকে বিশেষ বেরোতেন না। আমার একটা স্মৃতি খুব মনে আছে, দিদির একদম হুজুম ফ্রেন্ড সর্বানিধি, তার লেখা, তার কথাটাও স্যারের লেখাতে আজকে আমি সকালে পড়েছি। আমাদের ওই টাউন ক্লাবের পাশের গলি গিয়ে, ওখান থেকে গিয়ে ওই এখন যেটা মিলনির একটা দোকান হয়েছে, ওই পাশ দিয়ে কেন কলেজে যাওয়ার রাস্তাটা ছিল। সর্বানিধি এবং দিদি একসঙ্গে কলেজ যেতেন ওই সকাল 10টা-11টার দিকে, 10টার দিকে হয়তো। তো ওই দিদির ওই যাওয়ার স্মৃতিটা আমার আছে মনে। আর উনি যতদিন পড়াতেন, যখনই পড়াতেন তখন বোঝানোর ক্ষেত্রে উনি খুব ভালো করে ঠান্ডা মাথায় বোঝাতেন। আমাদের মতো এই একটু আগে যে কথাগুলো হচ্ছিল সেগুলোই বলবো, মানে ব্যাক বেঞ্চার স্টুডেন্টদেরকে বোঝানোটাও খুব চারটিখানি ব্যাপার নয়। এখানে চাকিবাবু আছেন, আমি ওনার কাছে 11-12-এ ইংরেজি পড়েছি। অরুণবাবু ছিলেন, তার কথাও দেবজ্যোতিদার লেখায় ছিল। ভালো ভালো মাস্টারমশাইদের সান্নিধ্যে আমরা এসেছি, কিন্তু জীবনে আমরা হয়তো সেই রকমভাবে পড়াশোনাটাকে নিয়ে এগোতে পারিনি। তবুও যাই হোক, বিষয়টা দেবজ্যোতিদার যে আজকের এই লেখাগুলোর মাধ্যমে দিদিকে যে দুই মলাটের মধ্যে, যে অভিরূপতার ভাষায় বলি, যে তুলে রেখে দিয়েছেন দেবজ্যোতিদার, এই প্রচেষ্টাটা খুব ভালো। পুরাতন বহরমপুর শহরের অনেক স্মৃতি এখানে থাকলো এবং এই জিনিসগুলোর একটা দরকার ছিল। দেবশ্রীদি সম্বন্ধে বলতে গেলে আমি কি বলবো, খুব বেশি কিছু তো আমার, ওই পড়তে যেতাম, মন দিয়ে পড়তাম না, কিন্তু দিদি মন দিয়ে পড়াতেন। আর যখন যখন দিদির পরীক্ষা থাকতো তখন দেবজ্যোতিদা আমাদেরকে একটু অ্যাটেন্ড করতেন। তো দেবজ্যোতিদা ওই যে শুভদা সম্বন্ধে যে কথাগুলো বললো, যে শুভদা বলে যাওয়ার পরে শুভদা মেধাবী ছাত্র নয়, এটা দেবজ্যোতিদা যেমন বিশ্বাস করেন, তেমনি দেবজ্যোতিদাও যথেষ্ট মেধাবী ছাত্র, কিন্তু দেবজ্যোতিদাও ফাঁকিবাজ ছিলেন। এটা আমি আমার মূল্যায়ন, ছোট একটি মানুষের মূল্যায়ন বলে, এটা যদি ভুলচুক হয় কিছু মনে করবেন না কেউ। অনেক কথা যেগুলো ভেতরে আছে, যেগুলোকে ভাষায় প্রকাশ করা যায় না, এগুলো তো বলার নয়। আমরা ওই বাড়িটাকে, ওই পরিবারটাকে খুব সুখীও করতাম। তখন নিমতলা থেকে জজকোট মোড় অবধি খুব বেশি পরিবার কিছু ছিল না, খুব অল্প একটা ঘর বাস করতো। প্রান্তোষবাবু কিছু কথা বলেছেন টেলিফোন সম্বন্ধে। তখন কিছু অল্প কিছু বাড়িতে টেলিফোন ছিল, অল্প কিছু বাড়িতে টিভি ছিল। যাই হোক, আমি খুব বেশি কিছু স্মৃতিচারণার জায়গায় না গিয়ে বলতে পারি যে দিদিকে যখন আমরা হারিয়েছি তখন আমরা যে বেদনাটা পেয়েছিলাম, সেই বেদনাটা সাময়িক ছিল না। সেই বেদনাটা আমাদেরকে অনেক দিন ধরে আমাদের মধ্যে থেকেছে এবং সম্ভবত দিদির বিয়ের নেমন্তন্ন খেতে গিয়ে দিদিকে শেষ ওই বিয়ের সাজে দেখেছি, সেই ছবিটাও বইতে আছে দেখলাম। যাই হোক, আর কি বলবো, কিছু বেদনা চিরস্থায়ী হয় আর কিছু বেদনা ক্ষণস্থায়ী হয়। দিদির বিয়োগটা আমাদের কাছে চিরস্থায়ী একটা বেদনা। সকলে ভালো থাকবে, দিদির আত্মার শান্তি কামনা করি। নমস্কার।
আর চাটা যে আপনাদের খাওয়াতে পারলাম এর জন্য ক্যাফেটেরিয়াকে অনেক ধন্যবাদ। আমি খুব সংক্ষেপে দুটো কথা বলি যে মোটামুটি ভাবে 55 পার হওয়ার পর আমাদের জীবনের সামনেটা আস্তে আস্তে ছোট হয়ে আসে, পিছনের দিকটা অনেকটা বড়। সেই দিদির যে কথাটা লিখেছি আমি, শুধু আমার দিদি বলে নয়, এই যে সময়টা আমরা ফেলে চলে এসেছি 70-এর দশক 80-র দশকের যে সময়টা, আমার দিদির এই গল্পগুলোর মধ্যে সেই সময়টাকে ধরার একটা চেষ্টাও আছে আমার। যে সময় একটা মধ্যবিত্ত ঘরে একটা মেয়ে কেমন ভাবে বড় হতো, তার যে দায়িত্ব, সাংসারিক দায়িত্ব ছিল অনেক ছোট থেকে, তার ভাই বোন পড়াশোনা করছে কিনা, তার নিজের পড়াশোনার সাথেই তার ভাইটা পড়াশোনা করছে কিনা, বাড়িতে রান্নার লোক না এলে মাকে একটু রান্নার কাজে সাহায্য করা, এগুলো কোনোটাই পড়াশোনার বিকল্প নয়। মেয়েকে পড়াশোনা ছাড়িয়ে ঘর কন্যার কাজে লাগিয়ে দেবো এরকম ব্যাপার নয়। কিছুটা পিছুটানের মধ্যে আমি ছোট ছোট করে লিখেছি। আমার বাবা খুব মনে করতেন দিদি মানে মেয়েদের খুব ভালো পেশা হচ্ছে শিক্ষকতার পেশা। দিদি কিন্তু ডাক্তারি করতে পছন্দ করেছিল, কিন্তু বাবা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিদিকে দেওয়াতেই রাজি পাননি। সেটা একটা আঘাত দিয়েছে। কিন্তু এর থেকে একটা জিনিস বেরোয় যে বাবা আপত্তি করলে এগোনোটা কঠিন, মেয়েদের ক্ষেত্রে অন্তত। সেটা অবশ্য এখনো খুব অপরিবর্তিত আছে, তা বলি না। আমি আমার মেয়েও যা পড়তে পছন্দ করেনি, আমিও তাকে তাই পড়তে পাঠিয়েছি। তো এই যে সমাজ দর্শন সাধারণভাবে যে আমাকে নিয়ে পড়াতে বসানো, বুড়োর রেজাল্ট ভালো হলে আনন্দ করা, বাবার যখন বাবা তো উকিল ছিলেন, মাস মাইনে ছিল না, সুতরাং বাবা কোর্টে যেতে পারলে পয়সা হতো। বাবা অল্প বয়সে মানে আমার থেকে কম বয়সেই বাবা অসুস্থ হয়ে পড়েন, নিয়মিত কোর্টে যেতে পারতেন না। কিছু অর্থ সংকট ছিল, সেই অর্থ সংকট কাটাতে নিজের হাত খরচ নিজেদের জোগাড় করতে হতো। এটা আমার দিদি একা করেছে তা নয়, আমার ধারণা সে সময় মধ্যবিত্ত জীবনে সকলেই তাই করেছে। এবং সেই হাত খরচের পয়সা থেকে ভাই বোনেদের জন্য কিছু কিনে আনা, প্রিয়জনদের জন্য কিছু কেনা, এই যে সামগ্রিক বিষয়টা, যে সময়টাকে আমরা ফেলে এসেছি, পিছনে ফেলে এসেছি, এই সময়টা আমাকে খুবই টানে। এই সময়ে সবকিছু ভালো এ কথা আমি বলবো না, কিন্তু এমন অনেক মূল্যবোধ ছিল, এমন অনেক মানবিকতা ছিল, এমন অনেক ভালোবাসা ছিল, এমন অনেক স্নেহ ছিল, যেগুলো খুবই আন্তরিক। সেই আন্তরিকতার জায়গা থেকে আমরা কোথাও সরে গেছি অনেকখানি। সেটা স্যারের একদম প্রথম দিকে বলার চেষ্টা করেছেন। দিদি জীবনটাকে আমি এইভাবে দেখি। আর প্রথমে বলেছি, যেহেতু আমার অন্তত সামনের জীবনটা কমে আসছে, তাই পিছন ফিরে দেখতে আমার খুব ভালো লাগে। যদিও তার আয়ুষ্কাল খুব বেশি ছিল না, সেই জন্য এক অর্থে দিদি আমার মায়ের মতোই। দিদি ভরসা রেখেছিল কোথাও আমার উপরে। ওই যে শিবরানী বললেন যে রামকৃষ্ণ মিশনে বাচ্চা হওয়ার কথা, তিনি বহরমপুরে চলে এসেছিল, কিন্তু আমার এবং আমার বন্ধু ওই যে শ্রমিকরা বসে আছে পিছনে, এদের উপর ভরসা করে যে কিছু একটা হলে এরা সামাল দিতে পারবে। তো আমরা সেই ভরসার জায়গাটা ধরে রাখতে পারিনি। আমরা সেই ভরসার জায়গাটা ধরে রাখতে পারিনি। আসলে একটা প্রবল প্রতিপক্ষের সঙ্গে লড়াই করতে যাওয়া
আমাদের ব্যক্তি মানুষের, ছোট ছোট সাধারণ মানুষের যে অসম্ভব ব্যাপার, এই যে দিদি মারা গেল, এটা পিছনে অনেকগুলো সিস্টেমিক ত্রুটি ছিল। একটা এনকোয়ারি হয়েছিল, সেই এনকোয়ারিতে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ আনা হয়েছিল। একটা সিস্টেমের সাথে লড়াই করার পিছনে আমাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষমতা যতই সমাজবদ্ধ হই না কেন, সেটা সেদিনও কিছুটা দুর্গম ছিল, আজ অনেকটাই দুর্গম। এই সব কিছুতে স্মৃতিতে ধরে রাখতে এবং তার মধ্যে দিয়ে দিদিকে স্মৃতিতে ধরে রাখতে আমার এই লেখা। আমি আগামীতেও এই যে মাস্টারমশাইদের কথা আমি লিখেছি, এখানে যতজন আছেন তাদের সকলের কথা আমি লিখেছি। আমিও ফাঁকিবাজ ছাত্র ছিলাম, মেধা টেধা পরের কথা, কিন্তু মাস্টারমশাইদের প্রত্যেকের কাছে আমি শিখেছি প্রত্যেকের কাছে, কারোর কাছে পড়ার বইয়ের মধ্যে থেকে, কারোর কাছে পড়ার বইয়ের বাইরে থেকে। সেটা অবলম্বন করে আজকে এই দিদি বইটা প্রকাশিত হলো, আপনাদের হাতে তুলে দিতে পেরে আমার মানসিক কিছু শান্তি হলো। যারা দিদিকে ভালোবাসতেন, চিনতেন, জানতেন, তারা অন্তত তাদের কোনো ব্যস্ত সময়ের এক কোণে দিদির কথা একবার দেখতে পারেন, পড়ে দেখতে পারেন, ভালো লাগতে পারে। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের শেষে পিউদি একটা গান গেয়ে আজকের অনুষ্ঠান শেষ করবে। পিউদিকে আমি অনুরোধ করব। পিউদি ভালো নাম হচ্ছে শ্রাবণী সান্যাল সেনামে, বোধ হয় পিউদি কেউই চেনে না। পিউদি একটু এসব আমার যে গান আমার কাছে ফিরে আসে, তারে আমি শুধাই তুমি ঘুরে বেড়াও, ঘুরে 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 বেড়াও কোন বাতাসে অনেক দূরে। আমার যে গান আমার কাছে ফিরে আসে, তারে আমি শুধাই তুমি ঘুরে বেড়াও, ঘুরে 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 বেড়াও কোন বাতাসে অনেক দূরে। আমার যে গান যে
আজকে দিদির গল্প বই প্রকাশ অনুষ্ঠান উপলক্ষে যে ছোট অনুষ্ঠান তার সমাপ্তি ঘোষণা করছি। যারা এসেছেন আমার মাস্টারমশাইরা, আমার শ্রদ্ধেয় কাকিমারা, তারা এসেছেন তাদের ছাত্রীর টানে, আর যারা এসেছেন তারাও আমার দিদিকে ভালোবেসে এসেছেন। আমিও চেয়েছিলাম দিদিকে যারা চিনতেন, জানতেন, তারাই আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকুন। সেই আশাটা অনেকটা হলেও আমার পূর্ণ হয়েছে। আমি সকলকে আমাদের পরিবারের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি।